আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন বিভাগ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাতীয়তা, জাতি নিয়ে। তোমরা জানো 10ম অধ্যায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 10ম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের 10ম অধ্যায় অত্যন্ত ছোট একটা অধ্যায়, যা দেশপ্রেম ও জাতীয়তা। চ্যাপ্টার নাম হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। তো যেহেতু পুরোটা শেষ করতে পারি নাই গত ক্লাসে, চেষ্টা করবো আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে শেষ করার আগে আমি আবার সেই গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো আবার পুনরায় আলোচনা করছি, যেহেতু তোমাদের জন্য নতুন। এর জন্য আমি আবার রিপিট করার চেষ্টা করছি। তোমরা যারা ক্লাস করেছো খুবই ভালো কথা, যারা ক্লাস করো নাই তার জন্য ভালো হবে। আর অনলাইন ক্লাস করার পরে অবশ্যই বাসায় পড়তে হবে। তুমি অনলাইন ক্লাস যতই করো না কেন, তো বাসায় অবশ্যই বই, টেক্সট বই পড়তে হবে। মনোযোগ দিয়ে পড়লে তাহলেই এই বিষয়গুলো সহজ হয়ে যাবে তোমার জন্য। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দেশপ্রেম এবং জাতীয়তা চ্যাপ্টারে জাতীয়তা কি, জাতি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং জাতীয়তা এবং জাতির মধ্যে পার্থক্য কী, জাতীয়তার যে উত্থান বা কীভাবে এটা জাতীয়তার বিকাশ হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয়তার উপাদান নিয়ে আলোচনা করেছি। তো সেই বিষয়গুলো আমি আবার সংক্ষেপে কিছুটা আলোচনা করছি, তোমরা দেখো। আমি বলেছিলাম যে উৎপত্তিগত দিক থেকে জাতি এবং জাতীয়তার মধ্যে মূলত আসলে কোনো পার্থক্য নেই, দুটি একে অভিন্ন। কিন্তু বর্তমান সময়ে এসে বর্তমান লেখক, রাষ্ট্রবিজ্ঞানী, জ্ঞানীগুণী ব্যক্তিরা তারা এই জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। তারা বলেছেন জাতীয়তা এবং জাতি এক নয়, দুইটা আলাদা। জাতীয়তা হচ্ছে একই বংশোদ্ভূত বা একই কিছু জনসমষ্টি যারা একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যে আবদ্ধ এবং একই ভূখণ্ডে আবদ্ধ জনসমষ্টি যারা নিজেদেরকে অন্য জনসমষ্টি হতে আলাদা মনে করে, তাদেরকে বলা হয় জাতীয়তা, তাকে বলা হয় জাতীয়তা। আর এই জাতীয়তায় উদ্বুদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে স্বাধীন করার জন্য সংগ্রাম করছে বা স্বাধীনতা অর্জন করেছে, তখন তাদেরকে বলা হয় জাতি। তোমরা অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারছো আশা করি, যে জাতীয়তা হচ্ছে মানসিক ধারণা, মানসিক অনুভূতি, মনের ব্যাপার। জাতীয়তা আসলে দেখা যায় না, কিন্তু জাতি দেখা যায়। যেমন আমরা হচ্ছে বাঙালি জাতি, আমাদের জাতীয়তা হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা হচ্ছে বাঙালি। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশি জনসমাজ, বাংলাদেশি জনগণ 1952 সালে নিজের রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠা করেছিল। তার পরবর্তীতে অনেক সংগ্রাম তিতিক্ষার পরে শেষ মুহূর্তে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয় এবং আমরা হচ্ছে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র
বাংলাদেশ রাষ্ট্রের আমরা নাগরিক। আমাদের আমরা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, আমরা হচ্ছে বাংলাদেশি। এই জাতি এবং জাতীয়তার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আমি বললাম যে একটা হচ্ছে মানসিক অনুভূতি, আর একটা হচ্ছে বাস্তব প্রতিষ্ঠান। জাতি হচ্ছে বাস্তবতা, আর জাতীয়তা হচ্ছে মানসিক অনুভূতি। জাতীয়তায় রাজনৈতিক সংগঠন নেই, রাজনৈতিক চেতনা রয়েছে কিন্তু রাজনৈতিক সংগঠন নেই। কিন্তু জাতীয়তায় কিন্তু জাতিতে কিন্তু রাজনৈতিক সংগঠন বিদ্যমান, অবশ্যই রাজনৈতিক সংগঠন থাকতে হবে। জাতীয়তায় জনগোষ্ঠী স্বাধীন নাও হতে পারে, কিন্তু জাতিতে অবশ্যই জনগোষ্ঠী স্বাধীন অথবা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত রয়েছে, এরকম হতে হবে। অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, মানসিক ঐক্যানুভূতি থাকবে। জাতি গঠনের পূর্বশর্ত জাতীয়তাবাদ এবং স্বাধীনতা। জাতীয়তা হচ্ছে একটি প্রাথমিক অবস্থা, আর জাতি হচ্ছে পরিণত রূপ, অর্থাৎ প্রাথমিক অবস্থার পরিণত রূপ হচ্ছে জাতি। এই হচ্ছে পার্থক্য। তারপরে আলোচনা করেছিলাম জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে। তোমরা জানো জাতীয়তাবাদের বিকাশ হয়েছিল 1500-1600 শতাব্দীতে প্রথম, যখন রাজতন্ত্রের বিরুদ্ধে একচ্ছত্র একটা আন্দোলন হয়েছিল 16 শতকে। সেই আন্দোলনের মাধ্যমে এই জাতীয়তাবাদের বিকাশ শুরু হয়। এরপরে 1772 সালে পোল্যান্ডের বিভক্তি, তারপরে 1789 সালে ফরাসি বিপ্লব, এরকম আরও অনেক ঘটনা হয়েছে, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে জাতীয়তাবাদ বিকাশ ঘটে। এবং এর পূর্ণতা পায় হচ্ছে 19বিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দী হচ্ছে জাতীয়তাবাদের স্বর্ণযুগ বলা হয়। এই সময় জাতীয়তাবাদের বিকাশ ঘটে বেশি। এর ফলে এই জাতীয়তাবাদের বিকাশের ফলে কিন্তু এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের অনেক জাতিরাষ্ট্রের উদ্ভব হয়, অনেক ছোট ছোট জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। অনেক বিশাল আকৃতির রাষ্ট্রগুলো ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। জাতীয়তায় উদ্বুদ্ধ এই জনগোষ্ঠীগুলো সংগ্রামের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে তাদের আলাদা জাতিরাষ্ট্র গঠন করে। এই হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ। তারপরে আমরা আলোচনা করেছিলাম জাতীয়তার উপাদান সম্পর্কে। আমরা আলোচনা করেছিলাম জাতীয়তার উপাদান: বংশগত ঐক্য, ভাষা, সাহিত্য, সংস্কৃতিগত ঐক্য, আচরণ রীতিনীতিগত ঐক্য, ধর্মগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, ইতিহাস ঐতিহ্যের ঐক্য, অর্থনৈতিক ও রাজনৈতিক ঐক্য, তারপরে মানসিক বা ভাবগত ঐক্য। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। যারা ক্লাস দেখেছো তারা ভালো করে জানো। আজকে আমি আলোচনা করব এই অধ্যায়ের শেষ অংশ কিছু রয়েছে, সামান্য কিছু অংশ রয়েছে যেটা আমি গত ক্লাসে আলোচনা করতে পারিনি, আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। যেমন জাতি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। জাতি রাষ্ট্র কি? জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই হচ্ছে জাতিরাষ্ট্র। অর্থাৎ জাতীয়তায় উদ্বুদ্ধ হয়ে যে জনগোষ্ঠী সংগ্রাম, যুদ্ধের মাধ্যমে আলাদা রাষ্ট্র গঠন করেছে, সেটাই হচ্ছে জাতিরাষ্ট্র। যেমন বাংলাদেশ, যেমন পাকিস্তান, যেমন ভারত,
এরকম আরও অনেক রাষ্ট্র রয়েছে যেগুলো জাতিরাষ্ট্র। বর্তমান সবগুলোই আসলে জাতিরাষ্ট্র। সুনির্দিষ্ট ভূখণ্ড এবং স্বশাসনের লক্ষ্যে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছিল। জাতিরাষ্ট্র একদিকে যেমন জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত, তেমনি তা স্বাধীন ও সার্বভৌম। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমষ্টি অন্যদের থেকে নিজেদেরকে স্বতন্ত্র মনে করে বলে জাতিরাষ্ট্র গঠন করেছে। আসলে নিজেদেরকে আলাদা মনে করার জন্যই আসলে একসাথে থাকা হয় নাই, পরবর্তী আলাদা রাষ্ট্র গঠন করতে হয়েছে। ইতালির রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলি হচ্ছে জাতিরাষ্ট্রে বা জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তোমরা জানো, গত ক্লাসে আমরা আলোচনা করেছি। জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হচ্ছে ম্যাকিয়াভেলি, ইতালির রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলি। প্রাচীন গ্রিসের যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা ছিল হচ্ছে নগর রাষ্ট্র। একটা নগরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গঠিত ছিল। সেই রাষ্ট্রগুলো ছিল ক্ষুদ্র, আয়তন ছিল ক্ষুদ্র এবং স্বল্প আয়তনে ছোট ছিল এবং জনসংখ্যাও ছিল অল্প। কিন্তু বর্তমান রাষ্ট্রগুলো কিন্তু নগর রাষ্ট্র নয়, বর্তমান রাষ্ট্র হচ্ছে জাতিরাষ্ট্র। বর্তমানে অসংখ্য জনপদ, শহর, নগর এবং একাধিক সংখ্যালঘু জাতিসত্তা নিয়ে কিন্তু এই জাতিরাষ্ট্র গঠিত। এসব রাষ্ট্রের আয়তন যেমন বিশাল, তেমনি এর জনসংখ্যা কিন্তু বিপুল জনসংখ্যা। বর্তমানে এই রাষ্ট্রগুলোতে একাধিক নগর শহর রয়েছে। আগে কিন্তু একটা শহরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গঠিত হয়েছিল, সেগুলো বলা হচ্ছে নগর রাষ্ট্র। কিন্তু বর্তমানে কিন্তু রাষ্ট্রগুলোতে শহর নগর কিন্তু প্রচুর। যেমন বাংলাদেশে 64টি জেলা, বর্তমানে বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি বিভাগীয় শহর রয়েছে। তারপরে জেলা শহর রয়েছে 64টি জেলা শহর, যে প্রত্যেকটা জেলায় একটা শহর। কিন্তু অতীতে তাও তো বাংলাদেশ হচ্ছে ছোট, আয়তনে অনেক ছোট, এর চেয়ে অনেক আয়তনে বিশাল আকৃতিতে, যেমন ভারতে অনেক বড়, তারপরে রয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো অনেক আয়তনে অনেক বিশাল। তো এগুলোতে কিন্তু এই দেশগুলোতে প্রচুর পরিমাণ শহর রয়েছে। কিন্তু অতীতের যে নগর রাষ্ট্র ছিল সেটা একটা নগরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গঠিত হয়েছিল। এসব এই জাতিরাষ্ট্রগুলোতে যেমন আয়তনে যেমন বিশাল, তেমনি জনসংখ্যা বিপুল। এবং এইসব জাতিরাষ্ট্রে বহু ধর্ম, বর্ণ, ভাষাভাষীর লোক বসবাস করে। তবে তাদের জাতীয় পরিচয় কিন্তু একটি, যেমন ভারতের কথা বলি, ভারতে কিন্তু প্রচুর ধর্ম বর্ণের লোক বসবাস করছে, কিন্তু তাদের জাতীয় পরিচয় একটি, তারা হচ্ছে ভারতীয়। তারপরে আমেরিকা, ইংল্যান্ডে, এগুলো দেশেও কিন্তু প্রচুর ধর্ম বর্ণের লোক বসবাস করছে, তাদের পরিচয় কিন্তু একটি, তারা আমেরিকান বা তারা ব্রিটেনের নাগরিক। সাধারণত জাতিরাষ্ট্রের নিজস্ব পতাকা থাকে, নিজস্ব জাতীয় সঙ্গীত থাকবে এবং তাদের অভিন্ন জাতীয় লক্ষ্য থাকে। এই হচ্ছে জাতীয় রাষ্ট্র। এরপরে আমরা দেখব জাতীয়তা নির্ধারণ নীতি। জাতীয়তা নির্ধারণ নীতি, জাতীয়তা নির্ধারণ নীতিতে বলা হচ্ছে যে সাংস্কৃতিক এবং ভৌগোলিক দুইটা বিষয় উল্লেখ করা আছে। জাতীয়তা নির্ধারণ নীতি সাংস্কৃতিক ও ভৌগোলিক। যদিও জাতীয়তা নির্ধারণে বেশ কিছু নীতি রয়েছে, কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সাংস্কৃতিক এবং ভৌগোলিক, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই দুটা কিন্তু যতগুলো নীতি রয়েছে তার মধ্যে সাংস্কৃতিক এবং ভৌগোলিক খুবই গুরুত্বপূর্ণ নীতি। জাতীয়তা নির্ধারণের সাংস্কৃতিক এবং ভৌগোলিক বিষয় খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ভাষা, সাহিত্য, সংস্কৃতি বন্ধনে আবদ্ধ জনগোষ্ঠী মানুষের মধ্যে একই জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। জার্মান দার্শনিক ফিক্টে এই জন্য বলেছেন যে
জাতীয় জাতীয় ঐক্য সৃষ্টির অন্যতম প্রধান উপাদান হলো ভাষা, সাহিত্য, সংস্কৃতি। জার্মান দার্শনিক ফিক্টে বলেছেন যে জাতীয় ঐক্য সৃষ্টির প্রধান উপাদান হচ্ছে ভাষা, সাহিত্য, সংস্কৃতি। এই যে আমরা একই ভাষায় কথা বলি যারা, তাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয়। তোমরা জানো যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মধ্যে আলাদা একটা ঐক্য সৃষ্টি হয়। সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক, আমাদের ঐতিহ্য এক, ইতিহাস ঐতিহ্য এক, তাহলে আমরা আলাদা বন্ধনে আবদ্ধ। আমাদের যদি ইতিহাস এক না হতো, আমাদের যদি সংস্কৃতি আলাদা হতো, আমাদের চলাফেরা যদি সব কিছু আলাদা হতো, তাহলে কিন্তু আমরা একই সূত্রে আবদ্ধ হতে পারতাম না। কিন্তু আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের সাহিত্য এক, এই জন্য আমরা খুব সহজেই একই সূত্রে আবদ্ধ হতে পারি। একই জনগোষ্ঠী যখন সুখ দুঃখ, হাসি কান্না, লাভ লোকসান, মান অপমান প্রভৃতি ক্ষেত্রে নিজেদেরকে সমঅংশীদার মনে করে, তাদের মধ্যে একই রীতিনীতি, পোশাক পরিচ্ছদ, বেশভূষা, চালচলন লক্ষ্য করা যায়, তখন তাদের মধ্যে সাংস্কৃতিক একটা বন্ধন সুদৃঢ় হয়ে ওঠে। সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়ে ওঠে, এটা স্বাভাবিক। তোমরা জানো যে যদি সুখ দুঃখ একই হয়, আমাদের কিন্তু, আমরা বাঙালি জাতি, আমাদের কিন্তু সুখ দুঃখ আমরা এক। আজকে যদি আমাদের দেশ খেলতে গিয়ে হেরে যায়, তাহলে কিন্তু সবাই আমরা দুঃখী হব। বাংলাদেশের এমন কোনো নাগরিক নেই যে সে হাসবে, আনন্দ পাবে। যদি এরকম হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে কোনো দেশাত্মবোধ নেই, তার মধ্যে কোনো দেশের মধ্যে ভালোবাসা নেই। সে এই দেশে বসবাস করছে, দেশ সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে অন্য দেশে যাওয়ার প্ল্যান করছে। এরকম লোক নেই যে এটা বলবো না, অবশ্যই আছে, কিন্তু সেগুলোকে আসলে উদাহরণ টানা যায় না। বলা আছে যে 100-এ একজনের উদাহরণ দেওয়া যায় না, এরকম আছে 1000-এ বা 100-এ একজন, এরকম লোকের উদাহরণ দেওয়া যাবে না। এরকম লোক সব জায়গায় থাকে। তাহলে এরকম লোক যদি না থাকতো বা মানুষ না থাকতো, তাহলে 1971 সালে কেন মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল, স্বাধীনতা বিরোধিতা করেছিল? তো যাই হোক, মান অপমান, লোভ লালসা প্রভৃতি ক্ষেত্রে নিজেদের সমঅংশীদার মনে করা হচ্ছে, নিজেদের সমঅংশীদার মনে করা, এবং রীতিনীতি, পোশাক পরিচ্ছদ, বেশভূষা, চালচলন লক্ষ্য করা যায়, একই চালচলন লক্ষ্য করা যায়। দেখো আমাদের বেশভূষা অর্থাৎ পোশাক কিন্তু প্রায় একই রকম। কেউ, আমি যেমন আজকে টি শার্ট পরেছি, পোলো শার্ট পরেছি, আমরা কিন্তু এরকম পোশাক মানে পরে থাকি। আমরা শার্ট পরে থাকি, ছেলেরা প্যান্ট পরে থাকি, হ্যাঁ, এরকম কিন্তু আমাদের বেশভূষাকে একই রকম। কিন্তু আবার দেখো, যদি অন্য দেশে চলে যাও, মিডল ইস্টে চলে যাও, সৌদি আরবে, তাদের কিন্তু বেশভূষা আলাদা। কি ছেলে বা মেয়ে, তাদের বেশভূষা কিন্তু আমাদের সাথে আলাদা। তাদের চেহারার মধ্যে আলাদা একটা ভাব রয়েছে, তাদের চালচলন কিন্তু আলাদা। এই জন্য তাদের সাথে কিন্তু আমাদের মেলবন্ধন সৃষ্টি হবে না। যেমনটি বাঙালির সাথে আমাদের যেমন মেলবন্ধন সৃষ্টি হয়, বাংলাদেশিদের সাথে আমাদের যেমন মেলবন্ধন সৃষ্টি হবে। এই জন্য বলা হচ্ছে যে বেশভূষা, চালচলন লক্ষ্য করে তাদের মধ্যে একটা সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়ে ওঠে, এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা ভাষা, বাঙালি কৃষ্টি, লোকাচারের সাথে সুফি দরবেশের প্রচারিত ইসলাম ধর্ম, বলা হচ্ছে উদারপন্থী ইসলাম ধর্ম প্রচার ছাড়াও আরও ধর্ম রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের লোক বসবাস করছে আমাদের সমাজে। এর সাথে আউল বাউল, লালন, এই সংস্কৃতি মিলিয়ে কিন্তু সংমিশ্রণ আমাদের বাঙালির সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের ভাষা সংস্কৃতিকে রক্ষার জন্য আমরা জীবন দিয়েছি 1952 সালে, এবং স্বাধীনতার জন্য আমরা জীবন দিয়েছি। এজন্য আমাদের সংবিধানের 9ম অধ্যায়ে উল্লেখ করা আছে যে ভাবগত ও সাংস্কৃতিক সত্তা বিশিষ্ট
বাঙালি জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌম অর্জন করেছে, সেই জনগোষ্ঠীর ঐক্য বাঙালি জাতীয়তাবাদ। অর্থাৎ আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে ভাষা আন্দোলন করেছি এবং 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছি। আমরা জাতীয়তা নির্ধারণ নীতির একটা অংশ আলোচনা করলাম, সংস্কৃতি। এবার দেখব ভৌগোলিক। জাতীয়তা নির্ধারণ নীতির এই ভৌগোলিক বা রাষ্ট্রিক দিক খুব গুরুত্বপূর্ণ। যদিও একই ভাষাভাষী বা সংস্কৃতির মানুষ ভিন্ন ভিন্ন জাতীয়তা উদ্ভূত হতে বা পরিচিত হতে পারে। একই ভাষা হলেই যে এক রাষ্ট্রে বসবাস করবে এমনটি নয়। এরকম অনেক রাষ্ট্র রয়েছে, যেমন আরবি ভাষাভাষী জনগোষ্ঠী, যেমন সৌদি আরব, ইরাক, কাতার, বাহরাইন, এরকম অনেক এই রাষ্ট্রগুলো কিন্তু আরবি ভাষায় কথা বলে, কিন্তু তারপরেও কিন্তু এক রাষ্ট্রে তারা ঐক্যবদ্ধ হতে পারেনি, একই জাতিতে ঐক্যবদ্ধ হতে পারেনি। আবার দেখো, ইংরেজি ভাষা অনেক রাষ্ট্র রয়েছে, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইগুলো রাষ্ট্রগুলো কিন্তু ইংরেজি ভাষা ব্যবহার করে, তারপরে কিন্তু তারা একটা রাষ্ট্রে বসবাস করতে পারছে না বা এক রাষ্ট্রে পরিণত পারেনি। তার ভৌগোলিক বা রাষ্ট্রিক পরিচয় ভিন্ন ভিন্ন জাতীয়তাবাদে উদ্ভূত হয়েছে। পৃথিবীর সকল বাঙালি নৃতাত্ত্বিক দিক থেকে বাঙালি হলেও তাদের ভৌগোলিক বা রাষ্ট্রিক জাতীয়তা কিন্তু ভিন্ন ভিন্ন। জানো যে বাঙালি কিন্তু আমার বাংলাদেশি ছাড়াও কিন্তু বাঙালি রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাঙালি রয়েছে, তারপরে রয়েছে ত্রিপুরায় বাঙালি রয়েছে, কিন্তু তাদের ভৌগোলিক অবস্থান কিন্তু ভিন্ন, তাদের রাষ্ট্রিক পরিচয় ভিন্ন, তাদের আশা আকাঙ্ক্ষাও অবশ্যই ভিন্ন, যেহেতু তারা অন্য দেশে বসবাস করে। শুধুমাত্র এই পূর্ব বাংলার অর্থাৎ ব্রিটিশ শাসিত সময়ে এই দেশের নাম ছিল হচ্ছে পূর্ব বাংলা। এই পূর্ব বাংলার জনগণ জাতীয়তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে 52 এবং 71 সালে ভাষা আন্দোলন করেছে, 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতা লাভ করে একটা রাষ্ট্র নাম দিয়েছে, যার নাম হচ্ছে বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তার নাম বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু এই পৃথিবীর বুকে বাঙালি জাতি হিসেবে কিন্তু পরিচিত। যেহেতু আমরা স্বাধীন, এই জন্য আমাদের পরিচয়টা শুধুমাত্র পৃথিবীতে একমাত্রই বাংলাদেশকেই বাঙালি জাতি হিসেবে পরিচয়টা বহন করে। সুতরাং জাতীয়তা নির্ধারণের সংস্কৃতি এবং ভৌগোলিক দুটি নীতি বা উপাদানই খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব, আমরা জাতীয়তা বিষয়গুলো শেষ করলাম। এবার এই চ্যাপ্টারে দেশপ্রেম নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের নাম হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। আমরা জাতীয়তা আগে আলোচনা করেছি, এই চ্যাপ্টারে এইভাবে আলোচনা আছে। প্রথমে জাতীয়তা, জাতি নিয়ে আলোচনা আছে, তারপরে পরের অংশ হচ্ছে দেশপ্রেম নিয়ে। দেশপ্রেম কি? দেশপ্রেমটা কি? বলা হচ্ছে দেশ ঠিক মায়ের মতোই। মা যেমন একটি সন্তানকে বুকে আগলে রাখে, ভালোবাসা দেয়, স্নেহ দেয়, মমতা দেয়, খাবার দেয়, সব কিছু দিয়ে আদর স্নেহ দিয়ে বুকে আগলে রাখে, ঠিক তেমনি একটা রাষ্ট্র তার বুকে ঠাঁই দেয়, আমাদের ঠাঁই দিয়ে, খাবার দিয়ে, তাদের এই রাষ্ট্রের বুকে কিন্তু ফসল ফলিয়ে কিন্তু আমরা সেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি। তাহলে এই জন্য বলা হচ্ছে দেশ ঠিক মায়ের মতোই। বলা হচ্ছে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। জন্মভূমির থেকে বড় কিছু নেই, জন্মভূমির থেকে বড় কিছু নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না।
নিজের দেশের প্রতি এই যে ভালোবাসা, এই আবেগ অনুভূতি হচ্ছে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। আমরা দেশের জন্য, আমরা কথা একটু আগে বলেছিলাম যে আজকে বাংলাদেশ যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে বা যে কোনো বাংলাদেশ নেতৃত্ব দেয়, তখন কিন্তু আমরা সবাই দেশের প্রতি টান রাখি, দেশের খেলার জন্য, দেশের যে যেন জিতে সে যেন দোয়া করি, আমরা কামনা করি দেশ যেন জিতে। এর কারণ হচ্ছে আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। যে যে দেশের নাগরিক সে দেশে কিন্তু তার একটা আলাদা টান রয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক, তাই আমাদের বাংলাদেশের প্রতি টান রয়েছে। যে ভারতের নাগরিক তার ভারতের প্রতি টান রয়েছে, পাকিস্তানের নাগরিক সে পাকিস্তানের টান রয়েছে। এরকম প্রতিটা দেশের নাগরিক আর নিজের দেশের প্রতি আলাদা একটা টান রয়েছে, সেটাই হচ্ছে দেশপ্রেম। দেশের মাটি এবং মানুষকে একাত্ম করার অনুভূতি হলে বলা হচ্ছে দেশপ্রেম। দেশের মাটি এবং মানুষকে একাত্ম করে দেখার অনুভূতি হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমের জন্মভূমির জন্য মানুষের এক ধরনের অনুরাগময় ভাবাবেগ রয়েছে। জন্মসূত্রে জন্মভূমির সাথে মানুষের নারীর যোগ বা টান রয়েছে। জন্মভূমির জন্য তার মনে জন্ম নেয় নিবিড় ভালোবাসা। প্রত্যেক মানুষেরই জন্মভূমির ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে গড়ে ওঠে শেকড়ের বন্ধন। মাতৃভাষা, মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা এবং প্রকাশ ঘটে দেশপ্রেমের মধ্য দিয়ে। এজন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তিনি আরও বলেছেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। গানগুলো তোমরা শুনেছ। এই গানগুলো শুনলেই আমার লোমটা খারাপ হয়ে যায়, হাতের লোম খারাপ হয়ে যায়। তখন আসলে মনে হয় যে আসলে কি ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা হতো সেই সময় জেগে ওঠে। আমি দেখেছি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, দীর্ঘদিন ঢাকায় লেখাপড়া করার কারণে দেখা যাচ্ছে 8 মাস 9 মাস পরে বাড়ি যেতাম। যখন বাড়ি যেতাম তখন বাড়িতে, অর্থাৎ নাটোরে আমার গ্রামের বাড়ি, যখন নামার পরে কিন্তু আমার শরীর কেমন একটা অনুভূত হতো। সেই অনুভূতির নামই হয়তো দেশপ্রেম। নিজের জন্য, এলাকার জন্য আসলে একটা টান থাকে, সবারই টান থাকে। দেশের জন্য যেমন টান রয়েছে, যারা দেশের বাইরে থাকে, বাংলাদেশের বাইরে যারা থাকে, তাদের কিন্তু তারা বুঝে দেশে যখন ফিরে তখন তাদের বলে একটা অনুভূতি জাগে দেশের মানুষকে দেখলে, দেশের মাটিকে দেখলে। সেটাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক। নেক্সট বিষয় হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক। দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক অত্যন্ত গভীর। জন্মভূমির মাটি, আলো বাতাস, অন্ন জলের প্রতি মানুষের মমত্ব অপরিসীম। দেশপ্রেমের ধারণা অনুভূতি থেকে জন্ম নেয় জাতীয়তাবোধ। জাতীয়তার ধারণাকে এজন্যই এক প্রকার মানসিক ধারণা বলা হয়। এজন্য বলা হয় জাতীয়তা একটা মানসিক ধারণা। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যতার সূত্রে আবদ্ধ জনগোষ্ঠী যখন নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা মনে করে, তখন সেই চেতনাকেই বলা হয় জাতীয়তাবোধ। যদি এটা আমরা আলোচনা করেছি এর আগে, এই জাতীয়তার ভিত্তিতেই সৃষ্ট জাতিরাষ্ট্র উদ্ভব ঘটে। জাতিরাষ্ট্রের নিজস্ব পতাকা থাকবে, নিজস্ব পতাকা, নিজস্ব জাতীয় সঙ্গীত এবং অভিন্ন জাতীয় লক্ষ্য থাকবে। দেশপ্রেম মানুষের অন্তরে সদা বহমান। যেমন বায়ু বহমান, কিন্তু সবসময় কিন্তু বায়ু অনুভূত হয় না। অনেক সময় দেখবা যখন প্রচণ্ড গরম, যখন বায়ু বা বাতাস যে লাগছে বা বহমান, সেটা কিন্তু বোঝা যায় না। হঠাৎ সময় দেখা যাচ্ছে যখন পাতা নড়ছে, তখন বুঝতে পারি বায়ু বহমান। ঠিক তেমনি
মানুষের অন্তরে দেশপ্রেম কিন্তু সদা বহমান, কিন্তু সবসময় কিন্তু এটা প্রকাশ ঘটে না। পরিস্থিতি, এরকম পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন কিন্তু এটা দেখা যায়। যেমন এরকম 1930 সালে মাস্টার দা সূর্য সেনের নাম শুনেছ তোমরা হয়তো। একজন দেশপ্রেমিক, সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, বিদ্রোহ করেছিল 1930 সালে। তার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ ঘটেছিল এবং তাকে জীবন দিতে হয়েছিল সে সময়। তার আত্মবলিদান স্বদেশপ্রেমের একটা বলিষ্ঠ বহিঃপ্রকাশ। দেশের প্রতি ভালোবাসা না থাকলে জীবন দেওয়া যায় না, এটা অসম্ভবপর। আমরা জানি, যত কথাই বলি না কেন, আমরা নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর এই জীবন যখন কারো জন্য উৎসর্গ করি তখন তাহলে বুঝতে হবে যে নিজের জীবনে চাইতেও সেই জিনিসকে আমরা বেশি ভালোবাসি। স্বদেশপ্রেমের আলো বলিষ্ঠ প্রকাশ হয়। যেমন 1952 সালে আমরা মাতৃভাষা প্রতিষ্ঠা করেছি। 1952 সালে সে সময় যুব সমাজ রক্ত দিতে হয়েছে ভাষা আন্দোলনের জন্য। তারপরে 52 ভাষা ছাড়াও আরও অনেক ঘটনা রয়েছে, যেমন 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 1971 সালের অসহযোগ আন্দোলন এবং পরিশেষে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অনেক জীবন দিতে হয়েছিল। 30 লক্ষ জীবনের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন। এটা জাতীয়তার একটা বহিঃপ্রকাশ। জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম জাগ্রত হয়। জাতীয়তার উদ্বুদ্ধ হয়ে কিন্তু একটা মানুষের দেশপ্রেম জাগ্রত হয়। দেশপ্রেমের ফলে একটা মানুষের যদি দেশপ্রেমী না থাকতো তাহলে দেশের জন্য জীবন দিতে পারতো না। এই জাতীয়তা উদ্বুদ্ধ হয়ে 1952 সালে আমরা ভাষা প্রতিষ্ঠা করেছি, বাংলা ভাষা। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে। এটা সবই দেশপ্রেমের একটা বড় উদাহরণ। জাতীয়তা এবং দেশপ্রেম যে গভীর সম্পর্ক এটা আমরা বুঝতে পারি। সকল সংগ্রামের প্রেরণা ছিল বাঙালি জাতীয়তাবাদ। এই বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়েই 52 ভাষা আন্দোলন করেছি এবং 1971 সালে স্বাধীনতা লাভ করেছি। আমাদের প্রিয় মাতৃভূমি জাতীয়তারই একটা চেতনা। যুগে যুগে জাতীয়তাবাদী নেতার অনেকেই উদ্ভব ঘটেছে, যাদের সুযোগ্য নেতৃত্বে জাতীয় রাষ্ট্র স্বাধীন হয়েছে অথবা স্বাধীন রাষ্ট্র পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এরকম নেতা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু জিতেন্দ্রনাথ দাস, যাদের নাম তোমরা হয়তো শুনেছ, পণ্ডিত জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ। তারপরে বলা হচ্ছে পাকিস্তানের সীমান্ত গান্ধী খান, আব্দুল গাফফার খান প্রমুখ। এরা হচ্ছে আমাদের চিরদিন, এরা হচ্ছে আমাদের প্রেরণা জুগিয়েছে। তাদের এই দেশপ্রেম আমাদের প্রেরণা জুগিয়ে থাকবে। পাশাপাশি জাতীয়তার চেতনা ও দেশপ্রেমের জন্য ইতালির গ্যারিবাল্ডি, আমেরিকার জর্জ ওয়াশিংটন এবং আব্রাহাম লিঙ্কন, রাশিয়ার লেনিন, চীনের মাও সেতুং, ভিয়েতনামের হোচিমিন, ইন্দোনেশিয়ার সোয়েকার্নো, তুরস্কের
মোস্তফা কামাল পাশা, কিউবার ফিদেল ক্যাস্ত্রো, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ রচনা করেছেন দেশপ্রেমের অমর গাথা। তাই আমরা বলতে পারি জাতীয়তা এবং দেশপ্রেম সম্পর্ক অত্যন্ত নিবিড়। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে একজন নাগরিকের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় এবং এই জাতীয়তাবাদে বলিয়ান হয়েই আমার দেশ আজকে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।